আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি জীব প্রযুক্তি অধ্যায়ের একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত জীব প্রযুক্তি কি, কিভাবে কাজ করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ এবং তার পরবর্তী অংশটুকু আজকের আলোচনার মূল বিষয়। সো অনেকেই আছো যারা এই টপিকটা ভালো মতো বোঝো না, আমি একদম বেসিক থেকে বোঝাবো, যে জীবনে এই অধ্যায়টা খোলো নয় সেও খুব সুন্দর মতো বুঝতে পারবা। শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকতে হবে। জাস্ট ছোট্ট এই ক্লাসটার মাধ্যমে এই অধ্যায় থেকে তুমি ইনশাল্লাহ এক সেট সিকিউ কমন পাবা। চলো শুরু করি। সবার আগে দেখো, আমরা আসলে দেখার চেষ্টা করি যে ভাই আমাদের যে চ্যাপ্টারটার নেম অর্থাৎ বায়োটেকনোলজি, যে অধ্যায়টার নাম, এই অধ্যায়টার নাম কিভাবে আসলো। সো নামটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারতেছো যে এখানে দুইটা ওয়ার্ড আছে, তাই না? একটা হচ্ছে বায়ো শব্দের অর্থ হচ্ছে জীব বা জীবন, আর টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। তাহলে বায়োটেকনোলজি শব্দের অর্থ মোটা দাগে হচ্ছে জীবন সম্পর্কিত প্রযুক্তি, মানে যেই প্রযুক্তির সাথে জীবন রিলেটেড। আর জীবন মানেই কি? প্রতিটি জীবিত সত্তাই অনেকগুলো কোষ দ্বারা গঠিত, তাই না? তার মানে এই বায়োটেকনোলজি অধ্যায়ে আমরা কোষের ভিতরের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করব। এখন কোষের ভিতরে ভাই দুইটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে সাইটোপ্লাজম আর একটা থাকে হচ্ছে নিউক্লিয়াস, তাই না? কোষের ভিতরে কি কি থাকে ভাই? কোষের ভিতরে আমাদের দুইটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে সাইটোপ্লাজম, মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের ভিতরে তোমরা জানো এটা নিউক্লিওলাস, তারপরে হচ্ছে আশপাশ দিয়ে ছড়ানো ছিটানো থাকে, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু হিসেবে পরিচিত। আমি একটু বেসিক থেকে বলছি যেন সকলেই বুঝতে পারো, সো মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। দেখো ভাই, বাইরে কি থাকে? বাইরে হচ্ছে এরকম অসংখ্য সাইটোপ্লাজম থাকে, তাই না? এগুলা কি? এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, এই যে নিউক্লিয়াসটার ভিতরে ক্রোমাটিন তন্তু যেগুলো থাকে, তোমরা যেগুলো ক্রোমাটিন হিসেবে চেনো, এই ক্রোমাটিন তন্তুগুলাই অ্যাকচুয়ালি গঠিত করে ক্রোমোজোম পরবর্তীতে, এবং এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ পরবর্তীতে ক্রোমোজোম গঠন করে। কিভাবে গঠন করে খুব শর্টলি বলি। একটা কোষ যখন বিভাজনরত অবস্থায় থাকে না, মানে ইন্টারফেজে থাকে, তাই না? ইন্টারফেজ মানে কি? যখন সে বিভাজনরত অবস্থায় নাই, তখন তার ভিতরে তুমি দেখতে পাবা ক্রোমাটিন তন্তু, যেগুলো আলটিমেটলি ডিএনএ। এবং এগুলা তন্তু কেন বলে? কারণ এগুলো সুতার মতো। ক্লিয়ার? যখন কোষটা ইন্টারফেজ থেকে কোষ বিভাজনরত অবস্থার দিকে যায়, ইন্টারফেজ মানে হচ্ছে দুইটা কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায়ে, যে সময় কোষটা প্রস্তুতিমূলক একটা পর্যায়ে থাকে, যে সময় কোষটা প্রস্তুতি নেয় পরবর্তী কোষ বিভাজনের জন্য, রাইট? তোমরা জানো। সো ইন্টারফেজ থেকে যখন কোষটা বিভাজনরত অবস্থায় যায়, তখন এই ক্রোমাটিন তন্তুগুলা অনেক ছড়ায় ছিটায় থাকে না, এইগুলো একসাথে পেঁচায়। ক্রোমাটিন তন্তুগুলো একসাথে পেঁচায়ে প্যাক হয়, একটা প্যাকেজের মধ্যে আসে, এসে এরকম একটা স্ট্রাকচার ফর্ম করে। তখন সেই স্ট্রাকচারটাকে আমরা সুন্দর মতো, বাইরের দিক দিয়ে একটা আবরণ থাকে পাতলা, সেটাকে বলা হয় পেলিকল আবরণ, এবং এইটাকে তখন বলা হয় হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কোন দশায় দেখা যায়? যখন একটা কোষ বিভাজনরত অবস্থায় থাকে। তাহলে আমি যদি বলি কোষের ভিতরে মানুষের কত জোড়া ক্রোমোজোম আছে, তুমি বলবা 23 জোড়া, তাই না? কেন কোষের ভিতরে 23 জোড়া ক্রোমোজোম আছে? কারণ বিভাজনরত অবস্থায় আমার নিউক্লিয়াসের ভিতরে যতগুলো ক্রোমাটিন তন্তু আছে, এগুলো প্যাকড আপ হয়ে টোটাল 23 জোড়া বা 46টা পর্যন্ত ক্রোমোজোম গঠন করে স্বাভাবিকভাবেই, এবং আমাদের 23 জোড়া ক্রোমোজোম বিদ্যমান। এখন দেখো, এই যে ক্রোমোজোমের নির্দিষ্ট একটা স্থান থাকে, যেই স্থানটা ক্রোমোজোমের ভিতরে, সে সুতাগুলা কি বলতো? ক্রোমাটিন তন্তু বা ডিএনএ, তাই তো? সো এই যে মনে করো এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, তাই না? সো এটাই কিন্তু আলটিমেটলি ডিএনএ। সো একটা নির্দিষ্ট স্থান, ডিএনএর ভিতরে কী থাকে? অসংখ্য বেস পেয়ার থাকে। সো একটা নির্দিষ্ট স্থান থাকে, সেই নির্দিষ্ট স্থান কোনো না কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। কিসের জন্য দায়ী ভাইয়া? বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। সেই নির্দিষ্ট জায়গাটাকে বলা হয় হচ্ছে জিন। এবং জিন যে স্থানে থাকে, জিন থাকার সেই স্থানকে বলা হয় হচ্ছে লোকাস। আমি জানি আগের অধ্যায়ের পড়াশোনা চলে আসতেছে, বাট অনেকেই আছো যারা হচ্ছে ডিটেলস এগুলো জানো না, একটু দেখে নাও। দেখো ভাই, একটা কোষ যখন ইন্টারফেজে থাকে, মানে বিভাজনরত অবস্থায় থাকে না, তখন তার ভিতরে থাকে হচ্ছে ক্রোমাটিন। সেই ক্রোমাটিন তন্তুগুলাই হচ্ছে আলটিমেটলি আমার ডিএনএ।
যখন কোষটা বিভাজন হবে তখন দুইটা কাজ হয়, একটা সাইটোপ্লাজম ভাগ হয়ে দুই সাইডে চলে যায়, নিউক্লিয়াসটা ভাগ হয়ে দুই সাইডে চলে যায়। এখন নিউক্লিয়াসের ভিতরে এতগুলা ক্রোমাটিন তন্তু, এইগুলোকে তুমি যদি সুতার মতো খোলো অনেকগুলা পাবা, প্যাঁচানো থাকে বলে এক জায়গায় প্যাক হয়ে থাকে নিউক্লিয়াসের ভিতরে। সো এতখানি সুতাকে সমান দুই ভাগে ভাগ করা তো অনেক প্যারা, তাই না? সো সহজভাবে আমরা কি করবো, একটা প্যাকেটের মধ্যে নিয়ে আসবো, এরপরে দেখবা যে প্যাকেটটা মাঝখান দিয়ে ভাগ হয়ে একটা উপরে যায়, নিচে যায় অ্যানাফেজ দশাতে, তাই না? সো আমাদের ভাগ করাটা সহজ হয়, এই জন্য কোষ বিভাজনরত অবস্থায় ক্রোমাটিন তন্তু প্যাঁচায় ক্রোমোজোমে পরিণত হয়। ওকে, এবং এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে, আলটিমেটলি ক্রোমোজোমের ভিতরে ক্রোমাটিন তন্তু বা ডিএনএ গুলো প্যাঁচায় প্যাঁচায় থাকে, এবং ওই ডিএনএরই একটা নির্দিষ্ট অংশ হচ্ছে ভাই জিন, যেটা হচ্ছে কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য সরাসরি দায়ী, এবং যেই স্থানে জিন থাকে সেই স্থানটাকে আমরা বলি হচ্ছে লোকাস। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করি। এবার দেখো, এই যে জিনটাকে তুমি দেখতেছো, এই জিনটা কি করতেছে ভাই, বৈশিষ্ট্য প্রকাশ করছে। একটা জিন কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে জিনগুলা কোনো না কোনো প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করার মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করে, বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন প্রোটিনটা তৈরি করে কিসে বলো তো? প্রোটিন তৈরির কারখানা বলা হয় কাকে? প্রোটিন তৈরির কারখানা কিন্তু বলা হয় ভাই আমাদের রাইবোজোমকে, ঠিক আছে? সো যেটা জিন সেটা আসলে কি বলতো, সেটা আসলে কিন্তু ডিএনএ পার্ট। সো এই ডিএনএ পার্ট থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, সেই মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমের ভিতরে যে প্রোটিন তৈরি করে তখন সেটা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে। উদাহরণস্বরূপ ধরে নাও যে আমার চুলের রং কালো, চুলের রং কালো হওয়ার জন্য কোনো না কোনো প্রোটিন দায়ী, সেই প্রোটিনটা যেই জিন থেকে আসতেছে সেই জিনটা দায়ী আমার চুলের রং কালো করার জন্য, রাইট? এতটুকু পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার। এবার শোনো ভাই, মনে করো তুমি একটা জেলাতে গেছো, ধরে নাও রাজশাহীতে গেছো, রাজশাহীর কে কে ক্লাসটা দেখছো জানাই দিতে পারো। রাজশাহীতে যে তুমি একটা আম গাছ দেখছো, সেখানে তুমি একটা আম খাইছো, ঠিক আছে? আমি ভালো আঁকাইতে পারি না, এই আমটা প্রচণ্ড মিষ্টি। এবার তুমি কি করলা, তুমি তো অনেক বুদ্ধিমান, এই আম গাছ তো ভাই আমার ঢাকায় লাগবে, তুমি রাজশাহী থেকে আমটা খাইছো, আমের আটিটা তুমি নিয়ে আসছো, যেটা হচ্ছে আলটিমেটলি যার ভিতরে বীজ আছে, তাই না? আমের বীজ, যেটা হচ্ছে বীজ, তো ওইটাকে তুমি নিয়ে এসে ঢাকায় সুন্দর করে লাগাইছো, পরিচর্যা করছো, তোমার ভাই ব্রাদারদের বলছো যে আমটা খাইছিলাম ভাই, এই আমের বীজ থেকে এই গাছটা আসছে, এর আমটা এর থেকে সুন্দর আম হয় না, এই আমের তুলনা হয় না। 2 বছর 3 বছর 4 বছর যাই, গাছ হইলো, গাছ হওয়ার পর দেখা গেল সে আমটা টক হয়েছে, মিষ্টি হয় নাই। প্রতি বছরই টক আম হয়। সকলেই তো তোমাকে বকাবকি শুরু করছে, তুমি বললে এত সুন্দর আম, তাহলে এই আম গাছের কেন হচ্ছে আম এরকম হচ্ছে না? ঠিক সেইখানে জিনিসটা চলে আসে ভাই, তুমি যে বীজটা নিয়েছো সেই বীজটা সৃষ্টি হয়েছিল কোন প্রক্রিয়ায়? উদ্ভিদ প্রজনন অধ্যায় সম্পর্কে যদি ধারণা থেকে থাকে তুমি জানবা, ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় যখন, তখনই কিন্তু পরাগ সংযোগ হয় বা পরাগায়ন হয়। তার মানে কি, অন্য ফুল থেকে তো পরাগরেণু আসছিল, সেই ফুলটা হইতে পারে অন্য কোনো গাছের, তাহলে সেই ফুল থেকে যখন পরাগরেণু আসবে তখন কি বলতো, সেই ফুলের কিছু বৈশিষ্ট্য নিয়ে আসবে না? কারণ পরাগরেণু এন কোষ, এই গাছের যেই ফুলটা ছিল সেই ফুল, মনে করো স্ত্রী ফুলের যেই এন কোষটা সেটা হচ্ছে ডিম্বাণু, তাই তো? মানে শুক্রাণু ডিম্বাণু সহজভাবে যদি বলি, এই দুটার মিলন। তার মানে কি, শুক্রাণুটা হয়তো বাইরে থেকে আসছিল বা পরাগরেণুটা বাইরে থেকে আসছিল। সো পরবর্তী প্রজন্মে কি দেখা গেছে, ভ্যারিয়েশন দেখা গেছে, বৈচিত্র্য দেখা গেছে, তাই না? দেখা গেছে মিষ্টি আমার মিষ্টি নাই। এখন মিষ্টি আম তো বিজ্ঞানীরা মিষ্টি খাবে, কিভাবে খাবে দেখো। তখন বিজ্ঞানীরা কি করছে, তখন বিজ্ঞানীরা বলছে যে ভাই এক কাজ করেন, এত ঝামেলা দরকার নেই, এটার একটা সুন্দর সলিউশন আমি আপনাকে দিচ্ছি। আমি বলছি ভাই কি সলিউশন? বলছে ভাই আপনি এই গাছের একটা কোষ নিয়ে আসেন, কোষ নিয়ে এসে দেখেন তো ভাই এর পিছনে আসলে যে মিষ্টি হচ্ছে আমগুলা, মিষ্টি হওয়ার পিছনে কোন জিনটুকু দায়ী? মনে করেন হচ্ছে এই যে ডিএনএ জিন অংশটুকু দায়ী মিষ্টি হওয়ার পিছনে। তখন সে এই ডিএনএ অংশটুকুকে কেটে নিছে, কেটে নিয়ে এসে মনে করো আরেকটা উদ্ভিদ এর একটা 2N কোষ নিছে, 2N কোষ, এটাও কিন্তু একটা 2N কোষ ছিল। তারপর এই ডিএনএটা ওই উদ্ভিদের ভিতরে ইনজেক্ট করে দিছে, ঠিক আছে? ওই উদ্ভিদের কোষের ভিতরে যখন ইনজেক্ট করে দিছে তখন এই কোষটাকে কি করছে বলো তো, ওই টিস্যু কালচারের মাধ্যমে একটা কোষ থেকে 2টা কোষ, মানে প্রপার তুমি যদি হচ্ছে নিউট্রিয়েন্ট সাপ্লাই করো, তুমি যদি প্রপার এনভায়রনমেন্ট দাও, একটা কোষ থেকে কিন্তু অসংখ্য কোষ তৈরি হতে পারে, ঠিক আছে? সো একটা থেকে 2টা কোষ, 2টা থেকে 4টা কোষ, 4টা থেকে 8টা কোষ হইতে 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 আলটিমেটলি দেখা গেছে একটা বড় গাছে পরিণত হয়েছে, যেটা টিস্যু কালচারেরই মূল কথা তোমরা জানো অলরেডি। সো তখন কিন্তু দেখা গেছে যে সেই উদ্ভিদটার যে আমটা ধরছে সেই আমটা হচ্ছে অনেক মিষ্টি হচ্ছে। এটা কিন্তু ভাই টিস্যু কালচারের একটা মূল ধাপ। একইভাবে এই যে জিনগতভাবে ওই জিনিসটা করা যায়। সো দেখো, তুমি একটা জিনকে কেটে নিয়ে এসে ঢুকাই দিচ্ছ না, একটা জিনকে কেটে নিয়ে এসে একটা কোষের মধ্যে ঢুকাই দিচ্ছ না। সো এই যেই প্রসেস, এই প্রসেসটা থেকেই মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটার উৎপত্তি।
এবং এইটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের ওয়ান অফ দ্য লেটেস্ট ইনভেনশন, এবং এইটা নিয়ে এখন পর্যন্ত হাজার হাজার রিসার্চ চলতেছে, এবং এটা হচ্ছে আরও অনেক দূর হয়তো ডেভেলপ হতে পারে আমাদের চোখের সামনে ইনশাল্লাহ। ওকে, সো এটা হচ্ছে আজকের আমাদের অধ্যায়ের মূল কথা। আরও কিছু বেসিক কথাবার্তা তোমাদেরকে বলি। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ এই দুইটা তো তোমরা জানো, কিন্তু আদি কোষ আর প্রকৃত কোষ এইগুলো তোমরা জানলেও তোমাদের কিছু কিছু জিনিস আমি কনসেপ্ট ক্লিয়ার করি। খেয়াল করো, মনে করো একটা প্রকৃত কোষ। প্রকৃত কোষে কি থাকে ভাই? প্রকৃত কোষের ভিতরে সুগঠিত নিউক্লিয়াস থাকে, তাই না? সুগঠিত নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে ক্রোমাটিন তন্তু থাকে, যার ভিতরে ক্রোমাটিন তন্তুগুলাই হচ্ছে আসলে ডিএনএ। আমি তোমাকে বলছি না, এগুলো হচ্ছে আসলে কি ডিএনএ। একটা আদি কোষের দিকে তুমি যদি চিন্তা করো, মনে করো এটা একটা ব্যাকটেরিয়াল সেল, এর ভিতরে কিন্তু ভাই সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? সুগঠিত নিউক্লিয়াস এর ভিতরে কিন্তু থাকে না। তাদের ক্ষেত্রে কি থাকে বলি, তাদের ক্ষেত্রে মাঝখানে কিছু ডিএনএ এরকম ছড়ায় ছিটায় একটু এরকমভাবে থাকে, কিছু ডিএনএ ছড়ায় ছিটায় এরকমভাবে থাকে। সেই জিনিসটার একটা সুন্দর নাম আছে ভাই, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভাই, খেয়াল করো, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওয়েড। কি বলা হয়? নিউক্লিওয়েড। দেখো, বায়োলজিতে যেই জায়গাতে তোমরা অয়েড পাবা, হ্যাঁ, অয়েড শব্দের অর্থই হচ্ছে মতো। নিউক্লিওয়েড মানে হচ্ছে নিউক্লিয়াসের মতো, এই জন্য নিউক্লিওয়েড বলছে। যেমন সামনে তোমরা পাবা ভিরয়েড, বুঝছো? কি পাবা? ভিরয়েড, তার মানে কি এটা ভাইরাসের মতো। তোমরা হচ্ছে এইচএসসিতে যে পাবা ভিরয়েড ওয়ার্ডটা, ঠিক আছে? সো নিউক্লিওয়েড থাকে, এর মধ্যে কি থাকে? কিছু সংখ্যক জিন থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে। কারণ ব্যাকটেরিয়ার তো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য কে কন্ট্রোল করবে ভাই? জিন কন্ট্রোল করবে, তাই না? কারণ জিনই হচ্ছে সকল বৈশিষ্ট্য কন্ট্রোলের একক। ওকে, আচ্ছা, এখন এই যে নিউক্লিওয়েডটা থাকার পাশাপাশি এর কিছু বৃত্তাকার ডিএনএ থাকে। এই বৃত্তাকার ডিএনএগুলোকে বলা হয় হচ্ছে প্লাজমিড। এর কিছু বৃত্তাকার ডিএনএ থাকে, সেইগুলোকে বলা হয় প্লাজমিড। এবং প্লাজমিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলা কপি তৈরি হইতে পারে। এক নাম্বার, ব্যাকটেরিয়াল যেই ডিএনএ, এটার একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই প্লাজমিডকে তুমি খুব সহজেই কাটাকাটি করতে পারো, কারণ এখানে জিনের পরিমাণ খুব কম থাকে। জিনের পরিমাণ কম থাকে, এবং এই জিনগুলা তুমি যদি কাটাকাটি করো তাহলে একটা ব্যাকটেরিয়া মোটামুটি খুব বেশি মারা যায় না, ঠিক আছে? খুব বেশি মারা যায় না। ওকে, মানে ব্যাকটেরিয়ার জন্য খুব বেশি ইমার্জেন্সি জিন এর ভিতরে খুব কমই থাকে। এতটুকু পর্যন্ত জাস্ট জেনে রাখো। এবার দেখো, আমরা হচ্ছে আস্তে আস্তে কিন্তু ডিপ বেসিকের দিকে আগাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা বেসিক গেল। আরেকটা বেসিক বলি ভাই, মনে করো আমি বললাম আমি একটা মানুষ, আমি তো অবশ্যই মানুষ। সো আমার কোষের মধ্যে 23 জোড়া কি আছে? 23 জোড়া ক্রোমোজোম আছে। এর মধ্যে কি বলতো, 22 জোড়া হচ্ছে অটোজোম, মানে যেটা মেল ফিমেল দুই জায়গাতেই থাকে, আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। আমি যেহেতু ছেলে, কাজে আমার আছে হচ্ছে XY, রাইট? দেখো, এই 23 জোড়া ক্রোমোজোম আমার বডির প্রত্যেকটা কোষে আছে। অনেকের মাথায় ধারণা যে সেক্স ক্রোমোজোম XY এটা মনে হয় শুধু শুক্রাশয় ডিম্বাশয় এইগুলোতে থাকে, বা শুক্রাণু ডিম্বাণুর মধ্যে সেক্স ক্রোমোজোম যায়। বিষয়টা এরকম না। আমার চোখের কোষ, আমার নাকের কোষ, কানের কোষ, প্রত্যেকটা কোষের কিন্তু XY ক্রোমোজোম আছে। বিষয়টা খেয়াল করো, প্রত্যেকটা কোষে কিন্তু আছে। কারণ আমি কোথা থেকে আসছি? আমি আসছি আমার বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুর মিলনের ফলে। বাবার শুক্রাণু থেকে আসছে মনে করো 22+Y, আর মা থেকে আসছে 22+X। এই দুইটা মিলে আমার প্রথম কোষ জাইগোটটা ফরমেশন হয়েছিল। সেইটাই পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা সম্পূর্ণ আমিকে গঠন করেছে, একটা সম্পূর্ণ আব্দুল্লাহ ভাইয়াকে গঠন করছে। তোমার ক্ষেত্রেও সেম। সো এই যে 22 জোড়া এবং XY অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম বডির প্রত্যেকটা সেলের মধ্যে আছে, প্রত্যেকটা কোষের ভিতরে আছে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তার মানে তোমার বডির পায়ের তলায় যেই কোষটা আছে, তোমার চুলে যেই কোষটা আছে, তোমার হচ্ছে চোখের ভিতরে যেই কোষটা আছে, হ্যাঁ, তোমার হচ্ছে অন্ত্রে পাকস্থলীতে যেই কোষটা আছে, হাতে যেই কোষটা আছে, পায়ে যেই কোষটা আছে, প্রত্যেকটা কোষেই 22 জোড়া প্লাস XY আছে। শুধুমাত্র একটা কোষ বাদে। এক্সেপশন কি কি বলতো? এক্সেপশন হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। কারণ শুক্রাণু ডিম্বাণুর সময় কি ঘটে ভাই? শুক্রাণু ডিম্বাণুর সময় 2N কোষ থেকে N কোষ তৈরি হয়, তাই না? তার মানে এইগুলো হচ্ছে N হবে, তার মানে এখানে জাস্ট 23টা থাকবে। 22+X
অথবা 22 + y থাকবে, রাইট? এই হচ্ছে মোটা দাগে কথাবার্তা। বাবার ক্ষেত্রে 2 রকমের, মায়ের ক্ষেত্রে আবার দুইটাই 22 + x, 22 + x, তোমরা এগুলো পড়ে এসছো আমি জানি। ওকে, সো অনেক বেসিকে চলে গেলাম, রাইট? কারণ এই বেসিকগুলো ক্লিয়ার হইলে সামনের পড়াগুলো তোমার ধরতে সহজ হবে। তাহলে আমার বডির প্রত্যেকটা কোষে কিন্তু ভাই 23 জোড়া ক্রোমোজোম আছে। সো আমি যে কোনো একটা কোষ নিয়ে সেটাকে যদি মায়ের গর্ভে আমার সেই জাইগোটটা যেভাবে বেড়ে উঠেছিল ওই রকম পরিবেশ দিতে পারি, সেই কোষটা থেকে কিন্তু একটা আমার মতো তৈরি করা সম্ভব। বাট এটা নিষিদ্ধ এবং এটা কখনো প্র্যাকটিস করা হয় না, কারণ হিউম্যান ক্লোনিং আমাদের ওয়ার্ল্ড স্বীকৃত না এবং পাশাপাশি ধর্মের সাথেও সাংঘর্ষিক। ওকে, বাট উদ্ভিদের ক্ষেত্রে এটা তুমি দেখতে পাবা, টিস্যু কালচার করতে পারবা, একটা কোষ থেকে তুমি আরেকটা উদ্ভিদ তৈরি করতে পারবা। ইভেন একটা প্রাণী, সেই প্রাণীটার নাম হচ্ছে একটা ভেড়া, ডলি নামক একটা ভেড়া, সেইটা কিন্তু একটা কোষ থেকে তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? একটা সিঙ্গেল সেলকে একটা ভেড়ায় রূপান্তর করা হয়েছিল, যদিও সেই ভেড়াটা এক্সপেরিমেন্টাল পারপাসে তৈরি করা হয়েছিল এবং সেটা খুব বেশি দিন বাঁচে নাই, কিছুদিন পরে মারা গেছিল। ঠিক আছে, ওকে। দেখো ভাইয়া, এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো, তাহলে আমরা আজকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে ভাই একটা নতুন বৈশিষ্ট্য আমার প্রয়োজন, সেই নতুন বৈশিষ্ট্যটাকে আমি ইমপ্লিমেন্ট করব, এই নতুন জিনটাকে আমি ইমপ্লিমেন্ট করব। এই ইমপ্লিমেন্ট করার যে প্রক্রিয়া, এটার নাম হচ্ছে ভাই সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এটাই হচ্ছে বায়োটেকনোলজির মেইন কথা। ঠিক আছে, সো দেখো এইটা যেই প্রসেসের মাধ্যমে করা হয় সেই প্রসেসটার একটা সুন্দর নাম আছে। তুমি দেখো এই যে কোষটার ভিতরে তুমি যে বাইরে থেকে একটা জিন ঢুকাই দিচ্ছ, তার মানে এর তো ভাই আগে থেকে কিছু কিছু বৈশিষ্ট্য ছিল, মানে এর তো কিছু কিছু ডিএনএ ছিল, রাইট? এর সাথে তুমি একটা বাইরে থেকে ডিএনএ দিয়ে মনে করো 2টা জোড়া লাগাই দিচ্ছ। ওকে, মনে করো বাইরে থেকে এইটুকু ডিএনএ দিয়ে তুমি 2টা জোড়া লাগাই দিচ্ছ, তার মানে এইটাকে তুমি পুনরায় কম্বিনেশন করলে না, আগে ছিল এতটুকু, নিচে তুমি এতটুকু যোগ করলা, করে এবার সম্পূর্ণটুকু এতটুকু গঠন করতেছো। তার মানে এই যে সম্পূর্ণ ডিএনএটা গঠন হইলো, এইটাকে এখন বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ, শর্টকাটে লিখে রিকম্বিনেন্ট ডিএনএ। কারণ আগে এতটুকু ছিল, বাইরে থেকে এতটুকু আনলা, 2টা জোড়া লাগাই দিলা। এখন আমি বলতেছি এইটা আগে ছিল, এখন রিকম্বিনেন্ট ডিএনএ, কারণ পুনরায় কম্বিনেশন করা হয়েছে। এই ডিএনএটাকে আগে ছিল, এর সাথে বাইরে থেকে এনে পুনরায় কম্বিনেশন, নতুন একটা কম্বিনেশন করা হয়েছে, এটাকে বলতেছি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ। ক্লিয়ার? রিকম্বিনেন্ট ডিএনএ কি আমরা ক্লিয়ার হইলাম। এবার দেখো রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে মূলত কি করা হয় এগুলো আমরা দেখব। দেখো একটা মানুষের যখন ডায়াবেটিস হয়, ডায়াবেটিস রোগটা সম্পর্কে তোমাকে একটু বলি, তোমাদের ফ্যামিলির অনেকেরই আছে, তখন মেইন জিনিসটা কি হয় আমি তোমাকে বলি। আমরা যখন কোনো খাবার খাই ভাই, খাবারটা কি হয় বলো তো? মনে করো আমি ভাত খাচ্ছি, মনে করো আমি রুটি খাচ্ছি, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার, তাই তো? শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এই খাবারটা কি হয় বলো তো? ভাত, রুটি ইত্যাদি পরিণত হয় কিসে? পরিণত হয় হচ্ছে খাবার পরিপাক শেষে গ্লুকোজে। এই গ্লুকোজগুলো আমাদের বডিতে শোষণ হয়, তাই না? শোষণ হয়ে কিসে মিশে যায়? শোষণ হয়ে রক্তে চলে যায়। রক্তে যখন চলে যায়, এবারে রক্ত থেকে কোথায় যায় ভাই খেয়াল করো, রক্ত থেকে আমাদের দেহের প্রতিটা কোষে কোষে যায়, প্রতিটা কোষে যায়। কেন প্রতিটা কোষে যায়? কারণ আমাদের দেহের প্রতিটা কোষ সজীব কোষ। আমাদের দেহের প্রতিটা কোষ কি কোষ ভাই? সজীব কোষ। আর যেইটাই সজীব কোষ, সেই সজীব কোষকে সজীব রাখার জন্যে এটিপি দরকার। কারণ এটিপি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা, শক্তি যোগায় কোষের বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করতে। কারণ একটা কোষকে সজীব রাখে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন। কোষের মধ্যে রিয়াকশন বন্ধ হয়ে যাবে মানে সেই কোষ মৃত বা মারা যাবে। ঠিক আছে, সো এই সজীব কোষ যে হচ্ছে আমাদের যে এটিপি দরকার সজীব কোষে, এই এটিপি সে কোথা থেকে পায়? মনে করো আমাদের সজীব কোষের মধ্যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজটা অক্সিজেন দ্বারা যখন জারিত হয় তখনই কিন্তু সেই এটিপিটা প্রোডাকশন হয়, বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওইটা আমাদের এখন আলোচ্য বিষয় না। তার মানে সোজা বাংলায় যে কোনো কোষকে তোমার যদি সজীব রাখতে হয় সেই কোষে মাস্ট কি লাগবে ভাই? গ্লুকোজ লাগবে। তার মানে আমার প্রত্যেকটা কোষে গ্লুকোজ সরবরাহ খুবই খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে সেই কোষটা কখনোই বেঁচে থাকতে পারবে না। এখন একটা কোষের মধ্যে মনে করো এটা একটা কোষ, এই কোষের মধ্যে তুমি গ্লুকোজকে সরবরাহ করবা, গ্লুকোজকে তুমি ইনপুট দিবা। ইনপুট দেওয়ার সময় দেখতেছো এইখানে একটা গেটম্যান আছে, দারোয়ান আছে, সেই দারোয়ানটার নামই হচ্ছে ভাই ইনসুলিন। সেই দারোয়ানটার নামই হচ্ছে ইনসুলিন।
ইনসুলিন যদি থাকে তাইলে কি করবে, বলবো আচ্ছা ঠিক আছে গ্লুকোজ ভাইজান আপনি আসছেন, ওকে ঠিক আছে আপনি কোষের ভিতরে ঢুকে পড়েন। ইনসুলিন কি করে, গ্লুকোজকে এই যে রক্ত থেকে কোষের ভিতরে ঢুকতে সাহায্য করে, গেটকিপার হিসেবে কাজ করে, গেটম্যান হিসেবে কাজ করে, দারোয়ান হিসেবে কাজ করে। কারো বডিতে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায় তখন কি হবে, গ্লুকোজ আসবে কোষের আশেপাশে ঘোরাফেরা করবে, বাট কোষের ভিতরে ঢুকতে পারবে না। কোষের ভিতরে যদি না ঢোকে তাহলে অক্সিজেন দ্বারা জারিত হতে পারবে না, জারিত যদি না হয় তাহলে এটিপি প্রোডাকশন হবে না, এটিপি প্রোডাকশন যদি না হয় সেই কোষ মারা যাবে। সোজা বাংলায় প্রতিটা কোষকে জীবিত রাখতে গ্লুকোজ যেমন দরকার, ঠিক একইভাবে গ্লুকোজটাকে কোষের ভিতরে ঢুকাইতে গেলে ইনসুলিন দরকার। ইনসুলিন না থাকলে গ্লুকোজ কখনোই কোষের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই জন্য ডায়াবেটিস রোগীদের রক্তের মধ্যে গ্লুকোজ বেশি থাকে, এই জন্য বলে ব্লাড সুগার হাই। খেয়াল করছো? সো ব্লাড সুগার হাই কেন হয়, কারণ তাদের ইনসুলিন কম প্রোডাকশন হয়, ইনসুলিন কম তৈরি হয়। এই জন্য দেখবো অনেক সময় বাইরে থেকে এক্সটার্নালভাবে তারা হচ্ছে ইনসুলিন নেয়, হ্যাঁ অনেক সময় তারা হচ্ছে ওয়ার্কআউট করে যেন হচ্ছে তাদের গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে থাকে। ঠিক আছে, ওকে। সো এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো, তার মানে আমি তোমাকে বোঝাইতে পারছি যে ডায়াবেটিস রোগীদের আমার এখন ইনসুলিন দরকার। এখন ইনসুলিন তুমি অনেকভাবে নিতে পারো। ইনসুলিনটা কোথায় তৈরি হয় আমি তোমাকে বলি। ইনসুলিনটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে তৈরি হয় হচ্ছে অগ্নাশয়ে, অগ্নাশয়ে। এখন আমার বডিতে মনে করো অগ্নাশয়ে তৈরি হচ্ছে না, আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার ব্লাডে সুগার বেড়ে গেছে, তাই না? যদি আমার ব্লাডে সুগার বেড়ে যায় তখন আমাকে কি করতে হবে, ইনসুলিন বাইরে থেকে দিতে হবে যেন আমি বেঁচে থাকতে পারি। কোথা থেকে দিতে পারো, অন্য একটা মানুষের অগ্নাশয় থেকে নিয়ে দিয়ে দিতে পারো। বাট তুমি কয়জনের মানুষকে মেরে তার থেকে অগ্নাশয় থেকে তুমি ইনসুলিন নিবা, এটা তো সম্ভব না। তখন বিজ্ঞানীরা কি করছে, মনে করো বিভিন্ন প্রাণীকে ধরা শুরু করছে, গরুকে ধরছে, শূকরকে ধরছে, ধরে মারছে, মেরে সেখান থেকে ইনসুলিন নিচ্ছে। গরুকে যখন ধরছে তখন কিছু ধর্মের মানুষ বলছে যে এইটা থেকে আমরা ইনসুলিন নিতে পারবো না, আমাদের সাথে এটা সাংঘর্ষিক। শূকরকে যখন মেরে ইনসুলিন দিতে গেছে কিছু মানুষ বলছে না ভাই এটা আমাদের সাথে সাংঘর্ষিক, আমরা এটা করতে পারবো না। ঠিক আছে, তখন এই ধরনের ইনসুলিনগুলোকে বলা হতো বোভাইন ইনসুলিন। ঠিক আছে, তার পরবর্তীতে বিজ্ঞানীরা দেখছে যে না আমি এখান থেকেও নিব না, এখান থেকেও নিব না, আমি কি করব, আমি আলাদাভাবে ইনসুলিন উৎপাদন করব, সেইটা মানুষকে দিব, তাইলে আর কারোর সাথে কনফ্লিক্ট হবে না। তখন মনে করো যে ইনসুলিন তৈরির জন্য, ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন, বুঝছো? এটা যদিও একটা হরমোন বাট এটা হচ্ছে একটা প্রোটিন। শোনো, ম্যাক্সিমাম হরমোন এবং ম্যাক্সিমাম এনজাইম আমাদের বডিতে প্রোটিন থাকে বা প্রোটিন রূপে থাকে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে প্রোটিন, একটা ইনসুলিন প্রোটিন। ইনসুলিন প্রোটিনটা নিশ্চয়ই কোনো না কোনো জিন তৈরি করে অগ্নাশয়ের ভিতরে, কোনো না কোনো জিন তৈরি করে। সো মনে করো অগ্নাশয়ের ভিতরে এইটুকু অংশ জিন ইনসুলিন তৈরি করে, একটা ডিএনএ পার্ট জিন, রাইট? সো এই জিনটাকে যদি আমি কেটে এনে তার অগ্নাশয়ে সেট করতে পারি তাহলে তার ইনসুলিনের অভাব পূরণ হয়ে যাবে। বাট এটা কি সম্ভব অগ্নাশয়ের ভিতরে অস্ত্রোপচার করে একটা কোষের ভিতরে এটাকে ঢুকানো একটা মানুষের? এটা অনেক টাফ এবং ডিফিকাল্ট, এবং এখন পর্যন্ত বিজ্ঞান এটা করতে পারতেছে না, বা পারলেও খুব মানে রিসেন্টলি পারতেছে। ঠিক আছে, এখন পর্যন্ত এটার সাফল্যভাবে সাফল্যর তার সাথে প্রয়োগ হয় নাই আর কি। সো সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা কি করছে, ইনসুলিন তৈরির অগ্নাশয় থেকে একটা জিনকে কেটে আনছে। একটা ছোট্ট গল্প বলি, দেখো এই অগ্নাশয়ে যে ইনসুলিন তৈরি জিনটা থাকে এটা কি আমার হাতের কোষে নাই? অবশ্যই আছে, বাট অগ্নাশয়ে সেটা অ্যাক্টিভ, কারণ সেটা কোথায় অ্যাক্টিভ হইতে হবে এটা মানুষের বডি জানে। কথা বুঝতে পার? ইনসুলিন তৈরির যে জিনটা, সেই জিনটা অবশ্যই আমাদের দেহের প্রতিটা কোষে আছে, কিন্তু ফাংশন করছে শুধুমাত্র অগ্নাশয় ভাই, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, সো অগ্নাশয়ের কোষে ইনসুলিনের জিনটা ফাংশনেবল এবং সেখান থেকে মূলত ইনসুলিনটা তৈরি হয় এবং রক্তের মাধ্যমে আমাদের সারা দেহে ছড়ায় যায়, এবং ইনসুলিনটা হচ্ছে একটা হরমোন। ঠিক আছে, যে হরমোনটা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় কিন্তু কোষের মধ্যে গ্লুকোজের মাত্রা আবার বাড়ায়। ওকে, সো এবার দেখো ভাই, আমাদের এখন ইনসুলিন তৈরির প্রসেসটা বিজ্ঞানীরা এখন কিভাবে আনলো সেই জিনিসটা তোমাকে বোঝাবো। তার আগে দেখো, মনে করো একটা কোষ, এই কোষের ভিতরে জন্মলগ্ন থেকে কিছু ডিএনএ আছে যেটা হচ্ছে কোষটাতে আগে থেকেই ছিল। ওকে, আরেকটা ডিএনএ মনে করো, এই ডিএনএ খণ্ডটা হচ্ছে সেই ইনসুলিন তৈরির জিন। কি? ইনসুলিন তৈরির জিন। এটা কিন্তু একটা ডিএনএ খণ্ড, কারণ জিন সবসময় ডিএনএ খণ্ড, তুমি জানো। এই ইনসুলিন তৈরির জিনটুকু অর্থাৎ ডিএনএ খণ্ডটুকু তুমি এর সাথে লাগাই দিলা। যখনই লাগাই দিলা তখন এই সম্পূর্ণ ডিএনএটাকে আমরা একত্রে বলতে পারি রিকম্বিনেন্ট ডিএনএ, বা শর্টকাটে ছোট হাতের আর দ্বারা রিকম্বিনেন্ট বোঝানো হয়, কারণ এখানে পুনরায় কম্বিনেশন হয়েছে। আগে একটা ডিএনএ ছিল, তার সাথে নতুন জিন আমি অ্যাড করে দিচ্ছি।
তাহলে আগে একটা জিন ছিল, এর সাথে নতুন জিন অ্যাড হইলো, তাহলে একটা পুনরায় কম্বিনেশন হইলো না, নতুন একটা কম্বিনেশন হইলো না। এই কম্বিনেশনের ফলে সৃষ্ট ডিএনএটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। যে রিকম্বিনেন্ট ডিএনএ দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে নতুন জিন, আরেকটা পার্ট হচ্ছে আগে থেকেই কোষের ভিতরে থাকা সেই ডিএনএটুকু। ওকে, আচ্ছা। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএটা এখন এই কোষের ভিতরে যদি ফাংশন করতে পারে, তার মানে আগের যেই জিনগুলা সেগুলো তার মতো কাজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাইরের যে জিনটা, এইটা কিন্তু ভাই আমার ইনসুলিন তৈরি করবে, কারণ এটা হচ্ছে ইনসুলিন তৈরিরই জিন। ওকে, আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো, এবার আসো আমাদের ইনসুলিন তৈরির প্রসেসটা কেমনে কাজ করে, এটা একটা খুব সুন্দর ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখব। তবে তার আগে আমি তোমাদেরকে একটু হাতে কলমে ছবি এঁকে বোঝাই, সুন্দর লাগবে, জিনিসটা বুঝতে সহজ হবে। দেখো, আমাদের দেহের প্রত্যেকটা কোষে ইনসুলিন তৈরির জিন আছে, ফাংশন করে শুধুমাত্র অগ্নাশয়। তার মানে তুমি যে কোনো একটা কোষ বা প্রাণী কোষ থেকে, প্রাণী কোষের ভিতরে কি থাকে বলো তো? নিউক্লিওলাস, হ্যাঁ, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু মানে ডিএনএ। সেখান থেকে তুমি ইনসুলিন তৈরির জিনটাকে আলাদা করবা, ইনসুলিন তৈরির জিনকে তুমি আলাদা করবা। কিভাবে আলাদা করবা? আলাদা করার জন্য তোমাকে একটা এনজাইম ব্যবহার করতে হবে। সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আমি রেস্ট্রিকশন এনজাইমটার নাম এই সাইডে লিখি, সেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এটার নাম কেন রেস্ট্রিকশন হলো জানো? কারণ এই এনজাইমটা রেস্ট্রিক্ট করে দেয়, কি রেস্ট্রিক্ট করে দেয়? কতটুকু থেকে কতটুকু জায়গা পর্যন্ত কাটবে, কতটুকু থেকে কতটুকু পর্যন্ত ডিএনএ অংশ কাটবে, ডিএনএ অংশ কাটবে। এটা হচ্ছে এই জন্য রেস্ট্রিকশন এনজাইম বলা হয়। দেখো, ইনসুলিন তৈরির জিন যে আমি আলাদা করব এখান থেকে, এখানে কিন্তু ভাই অসংখ্য ডিএনএ আছে, বা ক্রোমাটিন তন্তুটা কিন্তু অসংখ্য জিন মিলেই গঠিত হয়েছে, ঠিক আছে? সো এই অসংখ্য জিনের অংশ থেকে আমার তো একটা নির্দিষ্ট অংশ কাটতে হবে। ওই নির্দিষ্ট অংশ কাটতে আমি কি ব্যবহার করব? আমি নির্দিষ্ট অংশ কাটতে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করব। তার মানে আমার ইনসুলিন তৈরির জিনটা মনে করো আলাদা হয়ে গেল। ধরে নিচ্ছি আমি এইটা হচ্ছে আমার ইনসুলিন তৈরির জিন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইনসুলিন তৈরির জিন, ধরে নিচ্ছি আমি নির্দিষ্ট অংশ, এটা হচ্ছে ইনসুলিন তৈরির জিন, আলাদা হয়েছে। এবার আমি একটা ব্যাকটেরিয়া নিব, সে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকোলাই বা ইস্টেরিয়া কোলাই, ঠিক আছে? সো এই যে ইকোলাই ব্যাকটেরিয়াটা আমি নিব, এই ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে আমি তো তোমাকে বলছি আদিকোষে কিছু নিউক্লিওয়েড থাকে, মানে ক্রোমোজোম যেগুলোকে আমরা বলি, পাশাপাশি কিছু প্লাজমিড থাকে যেগুলো হচ্ছে বৃত্তাকার ডিএনএ, যেগুলো কি বৃত্তাকার ডিএনএ। এই প্লাজমিডের ভিতরে অল্প সংখ্যক জিন থাকে, আমি কিন্তু বলছি। এই প্লাজমিডের একটা নির্দিষ্ট অংশে তুমি যদি কেটে দাও, একটা নির্দিষ্ট অংশে মনে করো তুমি কেটে দিলা, এই কাটার ক্ষেত্রেও কি ইউজ করবা ভাই? এই কাটার ক্ষেত্রে ইউজ করবা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, কারণ রেস্ট্রিকশন এনজাইম শুধুমাত্র কোথা থেকে কতটুকু কাটতে হবে এটা রেস্ট্রিক্ট করে দেয়, মানে কোন জায়গাটুকু আলাদা করে কাটতে হবে। এই জন্য রেস্ট্রিকশন এনজাইমের অপর নাম কিন্তু বায়োলজিক্যাল নাইফ বা মলিকিউলার সিজার। সিজার মানে কাঁচি, বায়োলজিক্যাল নাইফ মানে জৈবিক কাঁচি, বুঝতে পারছো? ওকে, তো যখন এটা কেটে দিবে তখন কাটার পরে দেখো এই কাটার ক্ষেত্রে দুই জায়গাতেই সেম রেস্ট্রিকশন এনজাইম ইউজ হয়, বুঝছো? মানে এইটাও যতটুকু অংশ কাটে, ওইটা ততটুকু অংশ কাটে। সেম কেন ইউজ হয় খুব শর্টলি বলি ভাই। দেখো, মনে করো এটা হচ্ছে আমার একটা মনে করো হচ্ছে হাত, এই হাতটা যে সরাসরি এই হাতের ধাঁচা ধাঁচা পড়ে যাচ্ছে, খাপে খাপে পড়ে যাচ্ছে। পড়ার জন্য আমাকে এই হাতটাকে এই শেপে বাঁকাইতে হয়েছে, ঠিক একইভাবে এর উপরের সারফেসটাকেও একই মানে শেপে রাখতে হয়েছে। যেমন কলমের হেড কলমের ভিতরে খাপে খাপে পড়ে যায়, সো খাপে খাপে পড়তে গেলে আমাকে অবশ্যই দুই জায়গাতে সেম ওয়েতে কাটতে হবে, যেন কাটাটা সেম হয়। এই জন্য দুই জায়গাতে সেম এনজাইম দিয়ে কাটে। যেন মনে করো যে এখানে হচ্ছে অ্যাডেনিন ছিল, এখানে হচ্ছে থায়ামিন ছিল, ঠিক আছে? সো এই অ্যাডেনিন থায়ামিনটাকে কিন্তু এখানে এসে আবার যুক্ত করতে হচ্ছে। এখানে মনে করো গুয়ানিন ছিল এক পাশে, এক সাইডে সাইটোসিন ছিল, এটাকে কিন্তু এখানে এসে যুক্ত হতে হচ্ছে। তার মানে বুঝতে হবে যে এখানে কতটুকু দূরত্ব কাটছে। মনে করো এখানে কাটছে 50 বেস পেয়ার, এখানে কাটলে 100 বেস পেয়ার, তাহলে কি 50 বেস পেয়ারের জায়গায় মানে 100 বেস পেয়ারের জায়গায় যদি 50 বেস পেয়ার ঢুকাই, একটু সিম্পলি বলি, এখানে মনে করো 50টা বেস পেয়ার কাটছে। বেস পেয়ার বলতে কি বোঝায়?
ক্ষারক জোড়, নাইট্রোজেনাস ক্ষারক, তাই না? অ্যাডেনিন আর থায়ামিন একটা বেস পেয়ার, গুয়ানিন সাইটোসিন দুইটা বেস পেয়ার, সাইটোসিন গুয়ানিন, থায়ামিন অ্যাডেনিন, এরকম মনে করো 50টা বেস পেয়ার কাটছে। থায়ামিন অ্যাডেনিন একটা, গুয়ানিন সাইটোসিন একটা, দুইটা, সাইটোসিন গুয়ানিন তিনটা, এভাবে 50টা। এখানে মনে করো কেটে ফেললো 100টা বেস পেয়ার। তাহলে এই 50টা যদি তুমি যুক্ত করো 100টার জায়গায়, তাহলে এতটুকু অংশ ফিল আপ হবে, কিন্তু বাকি অংশটুকু কিন্তু ফাঁকা থেকে যাবে, তাই না? সো সমান সমান করে কাটতে হবে যেন একদম খাপে খাপে মিলে যায়। এই জন্য একই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা হয়। ওকে, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা মনে করো একই কাটলো, কাটার পর হচ্ছে মনে করো এখন খাপে খাপে তো মিলে যাবে, তাইলে কোনো সমস্যা নেই, খুব সুন্দর মতো মিলাই দাও ভাই। মনে করো সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছে। কাটার পরে পরবর্তীতে এসে কী হবে ভাই? পরবর্তীতে এসে দ্বিতীয় ধাপে দেখবা এই ইকোলাইয়ের ভিতরে, হ্যাঁ, প্লাজমিডটা হচ্ছে মনে করো এরকম ছিল। সো এই প্লাজমিডটা তুমি যখন কেটে ফেলবা একদম সেমভাবে, কোনো রকম ইয়ে না করে, কম বেশি না করে, তখন দেখবা খুব সুন্দর মতো এখানে এসে আমার ওই ইনসুলিন তৈরির জিনটা খাপে খাপে বসে যাচ্ছে। তখন এই প্লাজমিডটাকে বা এই ডিএনএটাকে আমি বলতে পারবো রিকম্বিনেন্ট ডিএনএ, কারণ এখানে রিকম্বিনেশন হয়েছে, পুনরায় কম্বিনেশন হয়েছে, তাই না? কিভাবে? আগে একটা ছিল, বাইরে থেকে ঢুকাইছি, নতুন করে কম্বিনেশন এসছে। ওকে, এবং এই যে প্লাজমিডটাকে তুমি যে মনে করো যখন আসলে জোড়া লাগাবা, বুঝতে পারছো? জোড়া লাগানোর সময় একটা এনজাইম কাজ করে, এনজাইমের নাম হচ্ছে লাইগেজ এনজাইম। ওকে, এবং এই যে জোড়া লাগানোর প্রসেসটা, ঠিক আছে, এই যে জোড়া লাগানোর প্রসেসটা, এই জোড়া লাগানোর প্রসেসটা হয় হচ্ছে ভাই কোষের বাইরে, ঠিক আছে? এই জোড়া লাগানোর প্রসেসটা হচ্ছে কোষের বাইরে হয়। কোষের বাইরে হওয়ার পর তারপর এটা কোষের ভিতরে আসে। ওকে, এই যে জোড়া লাগানোর প্রসেসটা হয় কোষের বাইরে, এটা হচ্ছে মনে করো ভাই লাইগেজ এনজাইমের সাথে জোড়া লাগায়। জোড়ার প্রসেসটা হয় কোষের বাইরে, তারপর এটা কোষের ভিতরে আসে। কোষের ভিতরে আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ারও একটা সুন্দর নাম আছে, এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন। তাহলে কি হচ্ছে একটু সামারি করি ভাই। প্রথমে হচ্ছে সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছি, তারপর জোড়া লাগাইছি লাইগেজ দিয়ে, তারপর ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় কোষের ভিতরে ঢুকাই দিছি। ধরে নাও হচ্ছে এইটা সেই প্লাজমিড, যে প্লাজমিডের এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে মনে করো জোড়া লাগানো, এইটা ধরে নাও, এবং এইটাকে আমরা বলতেছি রিকম্বিনেন্ট ডিএনএ। ওকে, এবং এই ব্যাকটেরিয়াটাকে এখন কি বলবো জানো? এই ব্যাকটেরিয়াটাকে বলবো ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। ট্রান্সজেনিক কেন? কারণ এই ব্যাকটেরিয়ার ভিতরে যেই জিন ছিল সেই জিন ছাড়াও বাইরের জিন আমি প্রবেশ করাইছি, এই জন্য এটা হচ্ছে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। বুঝতে পারছো? এই জায়গা থেকে তোমাদের একটা প্যাচ লাগে, আমি একটু বলি। তোমরা বইতে পাবা জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, আরেকটা ওয়ার্ড পাবা ট্রান্সজেনিক। এই দুইটা তোমাদের উল্টাপাল্টা হয়ে যায়। একটু বলি, ঠান্ডা মাথায় শুনবে, একবারে ক্লিয়ার হয়ে যাবে। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মডিফাইড মানে কি? মডিফিকেশন করা, চেঞ্জ করা। মনে করো একটা কোষ, সেই কোষের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএর ভিতরে এমন কিছু অংশ আছে বা এমন কিছু জিন আছে, যেই জিনগুলোর জন্য তোমার ফুলের রং হচ্ছে সাদা, ফুলের রং সাদা হচ্ছে। বাট সেই জিনগুলা তুমি যদি কেটে ফেলে দাও, মনে করো এই জিনের জন্য ফুলের রং সাদা হচ্ছে, এই জিনটা তুমি কেটে ফেলে দাও, তাহলে মনে করো ফুলের রং একদম লাল হবে। কারণ ফুলের রং তো ভাই লাল হলেই ভালো, মানুষ তো লালই বেশি পছন্দ করে, তাই না? সো তুমি এই অংশটুকু কেটে ফেলে দাও। সো যে কেটে ফেলে দিয়ে তুমি যে অংশটা পাও, মনে করো এই অংশটুকু ফেলে দিচ্ছ, এই অংশটুকু এখন নাই, এই অংশটুকু এখন নাই, ঠিক আছে? নিচেরটুকু আর উপরেরটুকু আছে, ধরে নাও এটা হচ্ছে এর সাথে জোড়া লাগাই দিচ্ছি উপরে। তখন যেই অংশটা তোমার আসবে বা যেই জীবটা তুমি পাবা, তখন মনে করো এই ফুলটার তুমি যদি হচ্ছে এই কোষটাকে অনেকবার ক্লোনিং করো, তার মানে কি একটা নতুন ফুল গাছ আসবে, তাই না? আলটিমেটলি ওই ফুলটা কোথা থেকে এসেছিল? একটা কোষ থেকে এসেছিল, জাইগোট থেকে এসেছিল। পরাগরেণু ডিম্বাণু মিলিত হয়ে তো, মানে ডিম্বক মিলিত হয়ে তো হচ্ছে, মানে ডিম্বাশয় মিলিত হয়ে তো হচ্ছে একটা ফুল গাছ তৈরি করছে, রাইট? জাইগোট থেকে, সেটা পরবর্তীতে ডেভেলপ হয়েছে। সো এখান থেকে যদি একটা ফুল গাছ আসে, সেই ফুল গাছে আমরা লাল ফুল পাবো, এবং এইটাকে আমরা বলতেছি জেনেটিক্যালি মডিফাইড, কারণ আমরা কোনো অংশ বাদ দিয়ে দিচ্ছি, কেটে কোনো অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাট আমি মনে করো লাল ফুল নিব না, আমি বেগুনি ফুল নিব, তার জন্য আবার আরেকটা অংশ জোড়া লাগাইতেছি নতুন, তখন আমি এটাকে বলবো ট্রান্সজেনিক, কারণ আমি বাইরে থেকে জিনকে ট্রান্সফার করতেছি ওই কোষের ভিতরে। জিনিসটা বুঝতে পারছো কিনা? সো প্লাজমিডের মধ্যে তুমি যখন রিকম্বিনেন্ট ডিএনএ ঢোকাবা, তার মানে বাইরে থেকে জিন ঢোকাচ্ছ তুমি, দ্যাটস ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া, ট্রান্সজেনিক জীব। বাট কোনো অংশ তুমি বাদ দিয়ে দিচ্ছ কেটে, হ্যাঁ, বের করে ফেলতেছো, মডিফিকেশন করতেছো, বেস পেয়ার চেঞ্জ করা যায়, মনে করো বেস পেয়ারের এক্সচেঞ্জ করতেছো, এনিথিং করতেছো, রেডিয়েশন করতেছো। রেডিয়েশন দিলে কি হয়? ভ্যারিয়েশন দেখা যায়, বুঝছো? সো এই জিনিসগুলো কিন্তু সব জেনেটিক্যালি মডিফাইড, তুমি জাস্ট মডিফিকেশন করতেছো, বাইরে থেকে কিছু ঢোকাচ্ছ না। এটাই হচ্ছে মেইন কথাবার্তা। আশা করি বোঝাইতে পারছি।
এইখানে খুব সুন্দর মতো প্রসেসটা তোমাকে ব্যাখ্যা করা আছে এবং এটা সিকিউতে আসবে। চিত্র সহ যদি লেখো ধাপগুলো ফুল মার্ক পাবা, খুবই সহজভাবে লেখা। হিস্টেরিয়া কোলাই এবং ডিএনএ থেকে দুইটা অংশ তুমি পৃথক করবা, পৃথক করার পর তুমি হচ্ছে এখানে এসে সুন্দর মতো লাগাই দিবা। লাগানোর সময় তুমি লাইগেজ এনজাইম ইউজ করবা, পৃথক করার সময় রেস্ট্রিকশন এনজাইম ইউজ করবা, ফলে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি হবে। ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকাবা, ব্যাকটেরিয়া ক্লোন করবে, অসংখ্য ব্যাকটেরিয়া তৈরি করবে, অসংখ্য ব্যাকটেরিয়া থেকে অসংখ্য ইনসুলিন আসবে, সেই ইনসুলিনগুলো তোমার চাহিদা মেটাবে। খুবই সিম্পলি লেখা। ওকে, এখানে ওই ধাপগুলো লেখা আছে ভাই, একটু খেয়াল করো। একই কথা ঘুরে ফিরে লেখা, আমি আর রিপিট করলাম না। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে। ওকে, এরপরে আসো ভাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। জিন লেভেলে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং করা মানে কি? কোনো কিছু নাড়ানাড়ি করা, ঘাটাঘাটি করা, এক্সচেঞ্জ করা, ম্যানুপুলেট করা। হ্যাঁ, এই জিনিসগুলো যে জিন লেভেলে হয় এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ব্যবহারগুলো মনে রাখবা ভাই, এটা হচ্ছে সিকিউতে আসে। ওকে, শস্য উন্নয়নে দেখো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়া আছে। দেখা গেছে বিজ্ঞানীরা দেখছে এই ব্যাকটেরিয়াটা যেই উদ্ভিদে থাকে সেই উদ্ভিদের শস্যে মানে ফল ফলাদিতে বা সবজিতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয় না। বিজ্ঞানীরা তো খুবই খুশি। আগে মনে করো যে হচ্ছে একটা কৃষক যখন বেগুন উৎপাদন করতো, করে মনে করো ঢাকায় বিক্রি করতে পাঠাবে, এক ট্রাক বেগুন তুলছে, তুলে দেখা গেল যে 2-4টায় পোকা। তাই তোমার বেগুন কিনবো না, তোমার বেগুনে পোকা, নষ্ট, ঠিক আছে, কিনলো না। কৃষকের লস, ওই বেগুন কোথায় বিক্রি করবো, অনেক কম দামে সেল দিয়ে দিতে হচ্ছে, লস না। এই লস থেকে মুক্তি পাওয়ার জন্য বিজ্ঞানীরা কী করলো, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়াকে প্রতিটা বেগুন গাছের মধ্যে দিয়ে দিল। ঠিক আছে, কোথায় দিছে বলো তো? ওই জাইগোট গঠনের সময় বা তারও আগে। ঠিক আছে, ফলে জাইগোট থেকে যখন একটা উদ্ভিদ বেড়ে ওঠে তখন তার মধ্যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়ার ওই জিনটা থাকে, যেই জিনটা ওই বেগুন গাছকে পোকামাকড় প্রতিরোধী হতে সাহায্য করে। ঠিক একইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যে বেগুন গাছটা তাকে বলা হয় বিটি বেগুন। ঠিক একইভাবে বিটি বেগুন, বিটি কর্ন, বিটি কটন এগুলো তৈরি করা হচ্ছে। ঠিক আছে, যেগুলা পোকামাকড় প্রতিরোধী। একইভাবে ঠিক আছে, অনেক যেমন হচ্ছে ভাইরাল কোড প্রোটিন। হোয়াট ইজ ভাইরাল কোড প্রোটিন? একটু সিম্পলি বলি, একটা ভাইরাসের দেহের ভিতরে ডিএনএ থাকে এবং বাইরের দিক দিয়ে একটা আবরণ থাকে, ওই আবরণটাকে বলা হয় কোড প্রোটিন, আর ভিতরের দিক থেকে ডিএনএ থাকে। সেই ভাইরাল কোড প্রোটিন, হ্যাঁ, ভাইরাল কোড প্রোটিন যখন আসলে কাজ করে তখন কী হয় ভাই? দেখো, ভাইরাল কোড প্রোটিনটাকে জিন স্থানান্তরের মাধ্যমে টমেটোর মোজাইক ভাইরাসকে রোধ করা সম্ভব হয়েছে। মানে ভাইরাল কোড প্রোটিনে একটা জিন দিয়ে দিছে, যার ফলে টমেটো গাছের মোজাইক ভাইরাসটাকে তোমার হচ্ছে প্রতিরোধী করা হয়েছে। ঠিক আছে, এই আর কি। ওকে, তারপরে দেখো কি করা হয়েছে, পেঁপের রিং স্পট ভাইরাস, পিআরএসবি, শর্টকাটে পাপায়া রিং স্পট ভাইরাস, শর্টকাটে পিআরএসবি বলা হয়। ঠিক আছে, এটা হইলে পেঁপে গাছে পাতায়, বুঝছো, পেঁপে গাছের পাতায়, মনে করো এটা পাতায় এরকম রিং রিং স্পট পড়ে, পেঁপে গাছের ফলন কমে যায়, লস হয়, বুঝছো। সো এটাকে প্রতিরোধকারী এরকম জাত উদ্ভাবনও সম্ভব হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। ওকে, আচ্ছা, বিভিন্ন আগাছানাশক। ঠিক আছে, আগাছানাশকের ইংরেজি হচ্ছে হার্বিসাইড। সাইড মানে মেরে ফেলা, নাশ করা, সুইসাইড শোনো নাই, নিজেকে শেষ করে ফেলা। আর আগাছানাশক হচ্ছে তারা আগাছাকে মেরে ফেলা। দেখো, আগাছা মেরে ফেলা কেন ইম্পর্টেন্ট? একটা জমিতে আমি ধান লাগাইছি, মনে করো এই রুমটা একটা জমি। এখন এই ধানের মধ্যে আমি সার প্রয়োগ করছি। সার মানে পুষ্টি উপাদান দেওয়া, তাই না? নাইট্রোজেন ঘটিত সার, ইউরিয়া ঘটিত সার দেওয়া হয় উদ্ভিদে, তোমরা জানো। ঠিক আছে, সো এই যে সারগুলো আমি দিচ্ছি, পুষ্টি উপাদানগুলো দিচ্ছি, পুষ্টি উপাদান কার জন্য দিচ্ছি? ধানের জন্য, যেন ধান উৎপাদন বাড়ে। এবার মনে করো ওখানে আগাছা জন্মাইছে, ছোট ছোট অনেকগুলো উদ্ভিদ জন্মাইছে, ঘাস জাতীয় উদ্ভিদ, যেগুলো জন্মানোর পরে ওগুলোরও তো পুষ্টি উপাদান দরকার, এবং ওরা কোন পুষ্টি নিচ্ছে? নাইট্রোজেন, ইউরিয়া ঘটিত মানে তোমার হচ্ছে পুষ্টি উপাদান, এইগুলাই সে নিচ্ছে। ঠিক আছে, সো এইগুলো যখন ওই ছোট ছোট ঘাসগুলো নিবে তখন কি আমার ওই ধানটা যেই পুষ্টিগুলো পাওয়ার কথা ছিল সেটা তো সে পাবে না। তার মানে ধান গাছের পুষ্টির অভাব দেখা দিবে। ধান গাছের পুষ্টির অভাব দিলে ধানের ফলন কম হবে, আমার লস না? এই লসটাকে মিটিগেট করার জন্য এবং ধানের ফলন বাড়ানোর জন্য বিজ্ঞানীরা কী করলো? হার্বিসাইড আবিষ্কার করলো, যেটা দেওয়ার মাধ্যমে হার্ব বা ঘাস জাতীয় উদ্ভিদগুলো মারা যায়। এখন দেখা গেল ওইটা যখন দিচ্ছে তখন ধানও মরতেছে, আগাছাও মরতেছে। ধানই যদি মরে যায় তাহলে আমার ভাই হার্বিসাইড দিয়ে লাভ কি? এত চাষবাস করে লাভ কি? তাহলে আমার লস না? ওই লসটাকে মিটিগেট করার জন্য বিজ্ঞানীরা কী করলো? একটা ধান গাছকে জন্মের সাথে সাথেই হার্বিসাইড টলারেন্ট করে দিল, সে সহ্য করতে পারে হার্বিসাইড। তাকে সারাদিন হার্বিসাইড দিলে সে মরবে না। হ্যাঁ, মরবে, অনেক বেশি দিতে হবে, বাট অত বেশি তো দেবে না কৃষকরা, তাই না? তো তখন কি হলো? তখন কৃষকরা হার্বিসাইড ছিটাচ্ছে, আগাছানাও ছিটাচ্ছে, ধান মরতেছে না, বাট আগাছাগুলো মরে যাচ্ছে, ছোটো ছোটো ঘাসগুলো মরে যাচ্ছে। ফলে পুষ্টি উপাদান আর কেউ এক্সট্রা শোষণ করতেছে না, ধান গাছে সব পুষ্টি পাচ্ছে, ধানের ফলন বাড়তেছে, কৃষকের লাভ হচ্ছে। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাপার।
এরপরে দেখো অনেক খরা সহিষ্ণু, আগাছা সহিষ্ণু ইত্যাদি মনে করো হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্য একসাথে আর কি অনুপ্রবেশ করানো যায়। মনে করো হচ্ছে একটা জায়গায় 2 মাস খরা হয়, 1 মাস মনে করো বন্যা হয়, সেখানে একটা ধান উৎপাদন করতে হবে, কি করবে, বন্যা এবং খরা সহিষ্ণু উভয়ই যেন সহিষ্ণু হতে পারে এরকম জাতীয়, হ্যাঁ আমরা হচ্ছে মনে করো হচ্ছে বৈশিষ্ট্যগুলো ঢুকায় আমরা হচ্ছে এরকম জাতীয় একটা ফসল পাইলাম, এই আর কি। আচ্ছা, জিনগত পরিবর্তন করা হয়, মনে করো হচ্ছে একটা এলাকার মানুষ, সেখানে আসলে ভিটামিন এর খুব বেশি উৎপাদন নাই, বা ভিটামিন এ যে সমস্ত ফল ফলাদিতে আছে সেগুলো খুব বেশি সবজিতে সেগুলো খুব বেশি খায় না মানুষজন বা কিনে খেতে পারে না। বিজ্ঞানীরা কী করলো, ভিটামিন এ তৈরি হওয়ার জন্য যে জিনটা দেয় সেই জিনটাকে নিয়ে আসলো, ভিটামিন এ যেখানে তৈরি হয় সেখান থেকে নিয়ে এসে ধানের গাছের মধ্যে দিয়ে দিল। ফলে কী হলো, ধান থেকে যখন চাল হচ্ছে চালের মধ্যে ভিটামিন এ থাকতেছে, তার মানে মানুষ তো ভাত তো খায় তাই না, মাছে ভাতে বাঙালি অনবরত ভাত খায়, ভাত খেলে ভিটামিন এর চাহিদা পূরণ হয়ে যায়, ফলে ভিটামিন এর অভাবে যে রোগগুলো হতো সেগুলো এখন কম হয়, বুঝতে পারছো, এই আর কি। প্রাণীর ক্ষেত্রে ভাই প্রোটিন সি এই জিনটা স্থানান্তর করার মাধ্যমে গরুর দুধে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পায়, হ্যাঁ 1 নম্বর কথা। আর লাস্টের দিকে দেখবো হচ্ছে ভেড়ার, হ্যাঁ জিনোমের মধ্যে এই জিনগুলো দেওয়ার মাধ্যমে কি হয়, ভেড়ার লোম উৎপাদন বাড়ে, কারণ ভেড়ার লোম থেকে কম্বল তৈরি করা হয়, গেঞ্জি তৈরি করা হয়, ঠিক আছে, শার্ট তৈরি করা হয়, শার্টের উল থেকে কিন্তু ভাই শার্টও তৈরি করা হয়, মানে কাপড়ের ফেব্রিক্স তৈরি করা হয়, বুঝছো। আচ্ছা, আর 60% মাছের গ্রোথ বৃদ্ধি করা হচ্ছে স্যামন মাছের দৈহিক বৃদ্ধি, ঠিক আছে, জিন স্থানান্তরের মাধ্যমে, দ্যাটস ইট। ওকে, তারপরে দেখো চিকিৎসা ক্ষেত্রে ভাই, হ্যাঁ হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ আবিষ্কার করা হচ্ছে এবং এটা হচ্ছে ইন্টারফেরন। মনে রাখবে ইন্টারফেরন হচ্ছে যে কোনো ভাইরাস জনিত রোগের ঔষধ হিসেবে ইন্টারফেরন ইউজ করা হয়। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করে। ইনসুলিন তৈরির ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা তো বলছি, এটা ওয়ান কাইন্ড অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কারণ জিনগত লেভেলেই পরিবর্তন করা হচ্ছে, ঠিক আছে। ইস্টেরিয়া কোলাই ব্যাকটেরিয়া থেকে এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যাগুলো দেওয়া আছে আর কি। আচ্ছা, ডোয়ারফিজম মানে হচ্ছে খাটো হওয়া, বামনত্ব, ঠিক আছে। লিওনেল মেসি সবাই চেনে, LM10 তাই না, একসময় কিন্তু খাটো ছিল, পরবর্তীতে তাকে হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে তার সঠিক হাইট ফিরে আনা হয়েছে, ঠিক আছে। তো এই যে ডোয়ারফিজমের যেই হচ্ছে চিকিৎসাগুলো, এই চিকিৎসার ক্ষেত্রেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। পরিবেশ দূষণে দেখবা সিউডোমোনাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া কী করে জানো, মনে করো একটা সমুদ্রের উপরে একটা জাহাজ যাচ্ছে, তেলবাহী জাহাজ, যেতে যেতে জাহাজটা কী হয়েছে ভাই, জাহাজটা মনে করো তেলের লিক হয়ে যায়, তেল পড়ে গেছে সমুদ্রের উপরে। তো সমুদ্রের উপরে তেলের একটা আস্তরণ পড়ছে, এটা মনে করো তেলের আস্তরণ, সাদা সাদা, ঠিক আছে। তেলের আবরণ পড়লে সমস্যা কী ভাই বলো তো, কারণ সমুদ্রের মধ্যে অনেক হাঙর আছে, মাছ আছে তাই না, নিচের দিকে কি আছে, হ্যাঁ ছোটো ছোটো ঘাস জাতীয় জিনিসপত্র আছে। তো যখন তেলের আস্তরণ পড়ে যাবে তখন এইটা কিন্তু সম্পূর্ণ অক্সিজেন থেকে সেপারেশন হয়ে যাবে, মানে অক্সিজেন আর পানিতে দ্রবীভূত হবে না। পানিতে যদি অক্সিজেন না যায় তাহলে মাছ তো হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেন ফুলকার সাহায্যে গ্রহণ করে, তাহলে মাছ তো ভাই অক্সিজেন পাবে না। মাছ যদি অক্সিজেন না পায় মাছ মারা যাবে, ঠিক আছে। নিচের এই উদ্ভিদগুলো হচ্ছে সূর্যালোক পাবে না তেলের কারণে পর্যাপ্ত, ঠিক আছে, বাতাস পাবে না, উদ্ভিদগুলো মারা যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, কারণ উদ্ভিদেরও তো প্রতিটা কোষ আছে, প্রতিটা কোষ তো সজীব কোষ, উদ্ভিদেরও তো শ্বসন হয় তাই না। সজীব কোষে কী লাগে ভাই, গ্লুকোজ জারিত হয়, কী দ্বারা জারিত হয়, অক্সিজেন দ্বারা, সেটাকে বলা হয় সবাত শোষণ। এর মাধ্যমে বেশি শক্তি আসে, কিন্তু বেশি এটিপি আসে, মনে আছে তোমাদের, সবগুলো অধ্যায় কিন্তু কানেক্টেড, বুঝতে পারছো। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া তুমি যদি ছেড়ে দাও যেখানে তেল পড়ছে সেই এলাকায়, তাহলে ওরা কী করবে, ওরা হচ্ছে সব তেলকে খেয়ে ফেলবে, সব তেলকে ভ্যানিশ করে দিবে, ফলে তোমার সেই অঞ্চলের সমুদ্রটা রক্ষা পাবে, পরিবেশ রক্ষা পাবে, মাছগুলো ঠিকঠাক থাকবে, সুস্থ থাকবে, পরিবেশ বিশ্ব স্বাভাবিক থাকবে, বুঝতে পারছো। এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আমি চেষ্টা করছি একদম ভেঙে ভেঙে বেসিক থেকে সব কিছু বোঝানোর। আশা করি তোমাদের কোনো কিছুতে সমস্যা নাই। এছাড়াও কোনো কিছুতে সমস্যা থাকলে সাথে সাথে আমার ইনবক্সে অথবা ইউটিউবের কমেন্টে জানাতে পারো। ক্লাসটা কেমন হয়েছে জানিয়ে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আরও দারুণ দারুণ ক্লাস পেতে তোমাদের রেসপন্স পেলে ইনশাআল্লাহ আরও দারুণ দারুণ ক্লাস সামনে আসবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।